সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক ফেসবুক লাইভে। আমরা এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। আমরা এর আগে ধারাবাহিক আলোচনার মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি। সেখানে আমরা বিভিন্ন প্রজন্মের ভাষা দেখেছি, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে তৈরি করে সেটা দেখেছি। আজকে আমরা দেখব অ্যালগরিদম এবং কিছু স্পেসিফিক টপিক্সের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে বের করতে হয় সেটার জন্য। তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। চলো যাই আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখে আসি। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের একটা সুনির্দিষ্ট টপিক, সেটা হচ্ছে সিলেকশন অথবা সিদ্ধান্ত গ্রহণ মডিউল নিয়ে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো আজকে যে জিনিসগুলো শিখবো সেখান থেকে আমরা কি কি বের করতে পারবো দেখো। 2টি, 3টি বা 4টি সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে পারবো, এবং কি করতে পারবো, এটার জন্য কি ধরনের সি প্রোগ্রাম লিখতে হবে সেটা আমরা লিখতে পারবো। তো আমরা এই মডেলটার একটু আমরা স্ট্রাকচার দেখে আসি। এটাকে বলবো আমরা সিলেকশন স্ট্রাকচার, STRUCTURE, সিলেকশন স্ট্রাকচার। তো এখানে দেখো আমরা ইনপুট শুরু করব আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তারপরে কি করব, এখান থেকে আমরা স্টার্ট করার পরে এখানে আমরা ইনপুট হিসেবে যে মানগুলো নেওয়া সেই মানগুলো নেব। তারপরে আমরা একটা কন্ডিশন বা শর্তকে টেস্ট করব। শর্ত যদি সত্য হয় তাহলে আমাদের এই পাশের অপশনগুলো কাজ করবে, এবং শর্ত যদি মিথ্যা হয় তাহলে বাম পাশের অপশনগুলো কাজ করবে। এবং সবশেষে আমরা একটা কানেক্টরের মাধ্যমে কি করব, প্রোগ্রামটা এন্ড করব। তো আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে কি কি ধরনের সমস্যা সমাধান করতে পারি সেগুলো যদি একটু দেখি, তাহলে দেখো আমরা একটা নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে পরীক্ষায় পাস অথবা ফেল করা অথবা এ গ্রেড, এ প্লাস, এ মাইনাস, এই গ্রেডগুলো কিভাবে পাবে সেটা বের করার জন্য আমরা এই ধরনের স্ট্রাকচারকে কাজে লাগাতে পারি। অথবা একটি সংখ্যা জোড় না বিজোড় অথবা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বের করার জন্য আমরা এই সিলেকশন স্ট্রাকচারকে ব্যবহার করব। একটি বছর লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা সেটা বের করার জন্য আমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। আবার 2টা সংখ্যার মধ্যে, 3টা সংখ্যার মধ্যে অথবা 4টা সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা বা সব থেকে বড় সংখ্যা বের করা যায় এই সিলেকশন স্ট্রাকচারের মাধ্যমে। আবার 2টি সংখ্যার লসাগু কি হবে বা গসাগু কি হবে, 3টি সংখ্যার মধ্যে লসাগু কি হবে, গসাগু কি হবে সেটা বের করার জন্য আমরা এই সিলেকশন স্ট্রাকচারকে ব্যবহার করতে পারবো। চলো আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা দেখে আসি। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে হলে সর্বপ্রথম আগে আমাদের কি করতে হবে, একটা পরিকল্পনা তৈরি করতে হবে। কি কাজের জন্য? আমরা একটা প্রোগ্রাম যখন তৈরি করি তখন আমাদের বেসিক উদ্দেশ্য থাকে কি, যে সেই প্রোগ্রাম থেকে আমরা ইনপুট দেব, সুনির্দিষ্ট কাজ অনুযায়ী প্রসেস করবে এবং ফাইনালি কি দেবে, আমাদেরকে আউটপুট দেবে। তো এই প্রসেস করতে গিয়ে কি করতে হবে, কন্ডিশনের মুখোমুখি হতে হবে। এই কন্ডিশনের মাধ্যমে কি যদি ইয়েস হয় কন্ডিশন বা কন্ডিশনটা মেনে চলে তাহলে এক ধরনের কার্য সম্পাদিত হবে, আর যদি কন্ডিশন মেনে না চলে তাহলে কি হবে, অন্য এক ধরনের কার্য সম্পাদিত হবে। তো আমরা এখন দেখব 3টি সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা চেষ্টা করব সবসময় অ্যালগরিদম এবং ফ্লোচার্টকে পাশাপাশি লেখার জন্য। তো দেখো আমরা অ্যালগরিদম কাকে বলে বলেছি, অ্যালগরিদম হচ্ছে যে কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে ভেঙে যদি আমরা সমাধান করি তাহলে সেটাকে আমরা কি বলবো, এই প্রসেসটাকে বলা হবে অ্যালগরিদম। আর এই সমস্যাটাকে যদি আমরা সুনির্দিষ্ট কিছু চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি সেটাকে কি বলবো, ফ্লোচার্ট বলবো। তাহলে অ্যালগরিদমের ধাপ 1 হচ্ছে শুরু, ঠিক ফ্লোচার্টের আমরা এইরকম চিহ্ন দিয়ে বা ওভাল চিহ্ন দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা বলেছি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব। 3টি সংখ্যা যদি আমি বলি এ, বি এবং সি, যদি আমরা
তিনটি সংখ্যা নিই তাহলে আমরা কি করব, এ বি আর সি নামক তিনটে চলক ঘোষণা করব। এই তিনটা চলকে আমরা তিনটি সংখ্যা মান লিখব। তাহলে এখানে আমরা এটা ইনপুট হিসেবে ব্যবহার করলাম। ইনপুট হিসেবে কি এ বি সি এর মান আমরা গ্রহণ করলাম। এখন আমাকে দেখতে হবে যে আমরা কোন ধাপে যাব। ধাপ 3-তে প্রসেস। কি প্রসেস করব? প্রথমে দেখব যে আমরা এই দুটো সংখ্যার মধ্যে তুলনা করি এ আর বি এর মধ্যে। তাহলে এ আর বি জিজ্ঞেস করব যে ধাপ 3-তে গিয়ে বা ধাপ 3-এ গিয়ে যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তাহলে কোথায় যাব আমরা? ধাপ 4-এ যাব। ধাপ 4-এ কি আছে আমরা একটু দেখে আসি। ধাপ 4-এ আছে দেখো, যদি এ ইজ গ্রেটার দেন সি হয়, এর অর্থ হলো এ কে কার থেকে বড় হতে হলো? এ যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয় তাহলেই আমরা কেবলমাত্র বলতে পারবো এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড সি, অর্থাৎ এ হলো সব থেকে বড় সংখ্যা। তাহলে বলেছি যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তাহলে ধাপ 4-এ যাও। ধাপ 4-এ গিয়ে জিজ্ঞেস করছে যে এ ইজ গ্রেটার দেন সি কিনা। যদি হয় তাহলে আমরা বলে দিতে পারি যে কে বড়? এ সব থেকে বড়। আচ্ছা, এরপরে কি বলেছে দেখি আমরা। যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তাহলে ধাপ 4-এ যাবে, আর যদি না হয় বা অন্যথায় ধাপ কোথায় যাবে? 5-এ যাবে। তো ধাপ 5-এ যাই আমরা। ধাপ 5-এ গিয়ে বলেছি যে যদি এ ইজ গ্রেটার দেন বি না হয় তাহলে বড় কে? বি বড়। কার থেকে বড়? এ এর থেকে বড়। তাহলে এখানে আমাকে টেস্ট করে দেখতে হবে বি কি সি এর থেকে বড় কিনা। তাহলে বি যদি এ এর থেকে এবং সি এর থেকে বড় হয় তাহলে সবচেয়ে বড় হবে কি? বি বড়। আর না হলে কে বড় হবে? সি বড় হবে। ঠিক আছে। আবার এই নম্বর ধাপে এসে দেখবো, দেখো যে যদি এ ইজ গ্রেটার দেন সি হয় তাহলে কতই যাবে? এ বড় ডিসপ্লে করবে। আর যদি সেটা না হয় তাহলে কোথায় যাবে? ধাপ 6-এ চলে যাবে। ধাপ 6 মানে কি? শেষ হয়ে যাবে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একবার এ কে তুলনা করব কার সাথে? কার সাথে? বি এর সাথে আর সি এর সাথে। যদি এ বি এবং সি এর থেকে বড় হয় তাহলে সব থেকে বড় হবে কি? এ সব থেকে বড় প্রদর্শন করব। ঠিক একইভাবে বি কে তুলনা করতে হবে কার সাথে? কার সাথে? সি এর সাথে এবং এ এর সাথে। এ এর সাথে এই দুটোর সাথে তুলনা করলে যদি বি বড় হয় তাহলে সব থেকে বড় হবে কি? বি সব থেকে বড় হবে। আর এই দুইটা যদি বড় না হয় তাহলে স্পষ্টভাবে সব থেকে বড় হবে কোনটা? সি হবে বড়। তাহলে দেখো এখানে আমরা তিনটা কন্ডিশনে রেখেছি, এ বড়, বি বড় এবং সি বড়। তো এখানে যদি আমরা ফ্লো চার্ট হিসেবে দেখে আসি, প্রথমে এসে আমরা জিজ্ঞেস করলাম যে এ কার থেকে বড়? বি এর থেকে বড় অথবা সি এর থেকে বড়। দেখো এ ইজ গ্রেটার দেন বি আর এ ইজ গ্রেটার দেন সি যদি হয় তাহলে কে বড় প্রদর্শন করবে? সব থেকে বড় হলো এ। আর যদি না হয় তাহলে বড় হওয়ার সম্ভাবনা কার কার? বি আর সি এর থেকে। তাহলে আমরা একবার বি কে বড় করব কার থেকে? এ এর থেকে। আবার বি কে বড় করব কার থেকে? সি এর থেকে। যদি হয় তাহলে কি বড় প্রদর্শন করব? বি বড় প্রদর্শন করব। আর যদি না হয় তাহলে সবশেষে যেটা প্রদর্শিত হবে সেটা হচ্ছে কি? সি বড় হিসাবে ডিসপ্লে করবে। এবং সর্বশেষে আমরাও কি করব? প্রোগ্রামটাকে ফ্লোচার্টটাকে এন্ড বা শেষ করব। এখন চলো আমরা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখা শিখে আসি। যদি আমরা একটু দেখে যাই তাহলে আমরা দেখব কিভাবে লিখতে হয়। দেখো আমরা হ্যাশ ইনক্লুড stdio মেইন থেকে শুরু করে আমরা তিনটে সংখ্যা ইনপুট নেব এ বি সি। তারপরে আমরা তুলনা করব এ কে একবার বি এর সাথে একবার সি এর সাথে। তারপরে বড় হবে কে? এ। আবার তুলনা করব কার সাথে? বি এর সাথে আর বি এর সাথে। কাকে? এ এবং সি কে। যদি বড় হয় তাহলে বড় হবে কে? বি। আর যদি তা না হয় তাহলে সব থেকে বড় হবে কে? সি। তো চলো আমরা একটা সি প্রোগ্রাম দেখে আসি। আচ্ছা, তো সি প্রোগ্রাম লিখতে হলে আমরা একটা আইডি ইউজ করব। সেই আইডি হচ্ছে কোড ব্লক।
তাহলে আমরা এখানে একটা নতুন ফাইল নিলাম, নিউ ফাইল। এই এমপি ফাইলের নাম যদি আমি লিখি, কি নামে লিখলাম আমি, ধরো বড় সংখ্যা বের করবো, তাহলে লার্জ বা গ্রেটেস্ট। আচ্ছা, তাহলে সি প্রোগ্রাম আমরা কিভাবে শুরু করব দেখো। তাহলে আমাদের হেডার ফাইল ঘোষণা করতে হবে, অথবা আমরা প্রথমে যদি কমেন্টস লিখি, ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু VALE। তাহলে আমরা এখন যদি হেডার ফাইল ঘোষণা করি, তাহলে কি লিখবো দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা, তারপরে আমি কি লিখবো, main, মেইন দেওয়ার পরে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম, দিয়ে আমরা সি প্রোগ্রামের কাজ শুরু করব। তাহলে এখানে যদি আমরা ইন্টিজার হিসাবে তিনটা সংখ্যা নিই, a, b, c, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা a, b, c এর মান নেব, প্রিন্ট f। তাহলে আমরা একটা স্টেটমেন্ট যদি ডিসপ্লে করাতে চাই, লিখলাম আমরা এন্টার দ্য ভ্যালু অফ a, b, c। ঠিক আছে, এখানে যদি আমরা একটা কোলন দিই, আচ্ছা, এন্টার দ্য ভ্যালু অফ a, b and c। এখন স্ক্যান এফ যদি করি আমি, করে আমরা তাহলে কয়টা %d লিখবো, 3টা পার্সেন্টেজ ডি লিখবো, %d। এখানে কোথায় রাখবো আমরা একটার ভ্যালু হিসেবে, তাহলে প্রথমে অ্যাড্রেস অপারেটর a অথবা $a, $b, $c হিসেবে তিনটা মান আমরা ইনপুট করলাম। দেখো, তাহলে প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য ভ্যালু অফ a, b and c নিলাম, স্ক্যানএফ করেছে। এখন আমি এই কন্ডিশনটা লিখব। তাহলে ইফ কে কার সাথে বড় করব আমি, আচ্ছা, তাহলে দেখো ইফ, তাহলে কি লিখব, a is greater than b এবং a is greater than c। তাহলে a যদি b এর থেকে বড় হয় এবং c এর থেকে বড় হয়, আমরা জানি ইফ এর পরে আমরা কি করব না, দেখো সেমিকোলন ব্যবহার করব না, আমরা সেমিকোলন ব্যবহার করব না। তাহলে কি লিখেছি, ইফ a is greater than b and a is greater than c। তাহলে আমরা বড়কে বলবো কি প্রিন্ট করাবো, print printf the largest value is equal to, কোন ধরনের ভ্যালু লার্জেস্ট ভ্যালুটা, এটা বলেছি আমরা ইন্টিজার সংখ্যা। আচ্ছা, কমা, তাহলে কে এ, ঠিক আছে। এরপরে আমি এলস ইফ কি করব, ইফ এখন বি is greater than a and b is greater than c। তাহলে b যদি a এবং c এর থেকে বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব, printf দেখো the
largest value is equal to কত পার্সেন্টেজ ডি। তাহলে এখন কার মানটা সব থেকে বড় হিসেবে প্রিন্ট হবে? বি এর মানটা সব থেকে বড় হিসেবে প্রিন্ট হবে। আর যদি তা না হয় তাহলে আমাদের হাতে এখন বাকি আছে কি সব থেকে বড় হবে কে? এলস। এলস এর সাথে আমরা আর কোনো কন্ডিশন দেব না। এলস এর সাথে আমরা কি লিখবো? প্রিন্ট এফ দিয়ে the largest value is equal to percentage d comma c। তারপরে যদি আমরা রিটার্ন 0 করি, রিটার্ন 0। এখন যদি আমরা প্রোগ্রামটাকে বিল্ড এবং রান করাই তাহলে দেখবো, দেখো এখানে আমাদের একটা এরর দিয়েছে। কি হয়েছে? এখানে আমরা একটা এন্ডিং সেমিকোলন দিই নাই। আচ্ছা, এন্ডিং সেমিকোলন দিলাম আমরা, তারপরে এখানে আমাদের একটা এন্ডিং সেমিকোলন যদি দিই তাহলে দেখো কি এসেছে? এন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি। তাহলে আমরা এ বি আর সি এর যদি মান দিই, ধরো আমি দিলাম 23, 45 আর 67। তাহলে কার মান দিয়েছে দেখো? দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 67। তারপরে কি হয়েছে দেখো, নিচ দিয়ে লেখা আছে প্রসেস রিটার্ন। এখন এগুলা যদি আমরা না দেখতে চাই তাহলে কি করব? এখানে আমরা একটা হ্যাশ ইনক্লুড, এখানে আমরা কন্ডিশনাল ব্যবহার করব, কোনীয় ডট এইচ। আর যদি আমরা রিটার্ন 0-র আগে গেট সিএইচ একটা ফাংশন ব্যবহার করি তাহলে দেখি কি হয়। এটা যদি আমরা রান করাই তাহলে দেখো ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। তাহলে এ হলো 23 বসালাম, বি হলো 45 বসালাম, সি হলো 67। যদি আমরা ভ্যালু দিই দেখো এই হেবিজিবি লেখাগুলো আর নেই। এখন দ্য লার্জেস্ট ভ্যালু কত হয়েছে আমার? 67। তাহলে লার্জেস্ট ভ্যালু হিসেবে আমরা কি পেলাম? 67 কে পেয়েছি। আচ্ছা, এখন যদি আমরা দেখো যে প্রোগ্রামটা রান করলাম আর একবার যদি রান করি তাহলে এখন যদি আমি এ এর মানটা সব থেকে বড় দিই, ধর এ এর মান দিলাম 34, বি এর মান দিলাম 23 আর সি এর মান দিলাম 14, তাহলে দেখি কোনটা বড় দেখায়। দেখো দ্য লার্জেস্ট ভ্যালু ইজ এ এর মান হিসেবে 34 দেখিয়ে দিয়েছে। এরপরে যদি আমরা আবারও প্রোগ্রামটা রান করি এবং বি এর মানটা যদি লার্জেস্ট দিই তাহলে আমরা যদি এ সমান বসাই 12, বি সমান বসালাম 34 আর সি সমান যদি বসাই আমি 27, তাহলে দেখো দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 34 এখানে ডিসপ্লে হয়েছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে আমরা যদি ঠিক একইভাবে কি করি, যে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে চাই, এটাই থাকবে। আমরা কি করব? বৃহত্তম সংখ্যা নির্ণয় করেছি, তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম যদি লিখতে বলে আমাদেরকে তাহলে আমাদের আর কিছুই করতে হবে না। জাস্ট যে যে জায়গায় আমরা গ্রেটার দেন চিহ্ন বসিয়েছিলাম সেই জায়গায় যদি আমরা লেস দেন চিহ্ন বসাই তাহলে দেখি কি ধরনের আউটপুট আসে। দেখো এখন আমি বি এর কাছে চেঞ্জ করে লেস দেন চিহ্ন করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে লার্জেস্ট না লিখে আমরা লিখলাম লোয়েস্ট, LOWEST, লোয়েস্ট ভ্যালু।
LOWEST লোয়েস্ট ভ্যালু দিয়ে যদি আমরা প্রোগ্রামটা সেভ করে রান করি, দেখো এন্টার দ্য ভ্যালু আমি দিলাম a এর মান 34, b এর মান 56 আর c এর মান 67। তাহলে দেখো দ্য লোয়েস্ট ভ্যালু ইজ কত ডিসপ্লে হয়েছে 34। তার মানে তিনটে সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কে ছিল 34। ঠিক একই রকম ভাবে যদি আমরা কি করি b এর মানটাকে ছোট হিসাবে রাখি, তাহলে আমি লিখলাম 23, b এর মান দিলাম 16 আর c এর মান দিলাম 37। এন্টার যদি করি দেখো b এর মানটা ছোট হিসাবে ডিসপ্লে হয়েছে। ঠিক একই রকম ভাবে যদি আমি c এর মানটা ছোট রাখি, তাহলে a এর মান আমি যদি দিলাম 66, b এর মান 78 আর c এর মান হলো কত 35। দেখো সবথেকে লোয়েস্ট ভ্যালু যেটা c এর মান, সেটা এখান থেকে আমরা কি করতে পেরেছি ডিসপ্লে করতে পেরেছি। আচ্ছা, এখন যদি আমরা দেখি এগুলা বোর্ড প্রশ্নে কিভাবে এসেছে। দেখো চট্টগ্রাম বোর্ড 2019 সালে প্রশ্নটা ছিল, বলছে ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 এ x, y, z এর মান গ্রহণ করা হয়েছে। ধাপ 3 তে বলেছে সিদ্ধান্ত ধাপে যে জিজ্ঞেস করছে x কি y এর থেকে বড় এবং x কি z এর থেকে বড়। যদি হয় বা হ্যাঁ হয় তাহলে কোথায় যেতে বলেছে ধাপ 4 এ যেতে বলেছে। চলো আমরা ধাপ 4 এ গিয়ে কি দেখে আসি। ধাপ 4 এ গিয়ে বলেছে x হলো বড় সংখ্যা ছাপাও এবং ধাপ 8 এ গমন করো। ধাপ 8 এ কি আছে দেখে আসি। ধাপ 8 হচ্ছে প্রোগ্রাম শেষ। তার মানে এখানে জিজ্ঞেস করলো যে x কি y এবং z এর থেকে বড়। যদি হ্যাঁ হয় তাহলে কি করবে বড় সংখ্যা ছাপাবে এবং প্রোগ্রামটা শেষ করবে। আর যদি না হয় তাহলে কোথায় যেতে বললো ধাপ 5 এ যেতে বললো। ধাপ 5 এ এসে জিজ্ঞেস করলো কি দেখো যে y কি z এর থেকে বড়। যদি হ্যাঁ হয় তাহলে ধাপ 6 এ যেতে হবে। ধাপ 6 এ কি আছে দেখো বড় সংখ্যা হিসেবে y এর ছাপানোর কথা বলা আছে এবং ধাপ 8 এ গমন মানে শেষ করতে বলেছে। আর যদি তা না হয় তাহলে কি করতে হবে ধাপ 7 এ গমন করতে হবে। ধাপ 7 এ কি বলেছে z হলো বড় সংখ্যা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো x একবার বড় সংখ্যা, y একবার বড় সংখ্যা, z একবার বড় সংখ্যা দেওয়া আছে। তাহলে উদ্দীপকটির সমস্যাটির প্রবাহ চিত্র অঙ্কন করো মানে ফ্লো চার্ট তৈরি করতে বলেছে। আমরা ইতিমধ্যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট দেখে এসেছি। আবার দেখো যশোর বোর্ড 2017 সালে এই প্রশ্নটা কিভাবে এসেছিল। বলেছে প্রোগ্রাম শুরু করো, তিনটি সংখ্যা a b c এর মান গ্রহণ করো। জিজ্ঞেস করছে a কি b ও c এর চেয়ে বড়। যদি হ্যাঁ হয় তাহলে ফলাফল ছাপাবে কে a বড় এবং 6 নম্বর ধাপে যাও। 6 নম্বর ধাপে যাওয়ার অংশ মানে হচ্ছে প্রোগ্রামটা শেষ করো। আর যদি না হয় তাহলে কি করবে ধাপ 4 এ যেতে বলেছে। ধাপ 4 এ কি হচ্ছে b কে জিজ্ঞেস করছে c এর থেকে বড় কিনা। যদি হয় হ্যাঁ তাহলে কি বলেছে ফলাফল ছাপাও b বড় এবং 6 নম্বর ধাপে গমন করো। 6 নম্বর ধাপ মানে প্রোগ্রাম শেষ। আর যদি না হয় তাহলে কি করতে হবে a ও বড় নয় b ও বড় নয়, তাহলে c সব থেকে বড়। অর্থাৎ ধাপ 5 এ গিয়ে ফলাফল প্রিন্ট করবে c হচ্ছে সব থেকে বড় ভ্যালু। ঠিক একই রকম ভাবে বলেছে এটা কি উদ্দীপকের সমস্যাটির প্রবাহ চিত্র অঙ্কন করো। ঠিক তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য যে আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম লিখেছি, এটাই একই রকম ভাবে আলাদা আলাদা করে তোমাদের পরীক্ষার হলে বা সৃজনশীল প্রশ্নে আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।